আমরা অনেকেই তো প্রায় রোজই চুইংগাম চিবাই, তাই না? খুব সাধারণ একটা ব্যাপার মনে হয়। কিন্তু এই সাধারণ অভ্যাসের পেছনে যে হাজার হাজার বছরের এক অবিশ্বাস্য ইতিহাস লুকিয়ে আছে, সেটা শায়দ আমরা অনেকেই জানি না। চলুন আজ এই লম্বা আর আঠালো ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। স্ক্রিনে যেটা দেখছেন সেটাকে প্রথম দেখায় একটা সাধারণ পাথর বলে মনে হতে পারে, তাই না? কিন্তু এটা আসলে প্রায় 10,000 বছরের পুরনো বার্চ গাছের রজনের একটা চিবানো টুকরো। স্ক্যান্ডিনেভিয়াতে পাওয়া গেছে এটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই বিশ্বের অন্যতম প্রাচীনতম চুইংগাম। তাহলে প্রশ্নটা হলো, এই প্রাচীন রজনের টুকরো থেকে আজকের দিনে আমাদের পকেটে থাকা এই যে রং বেরঙের মিষ্টি চুইংগাম, এই লম্বা যাত্রাটা কিভাবে হলো? আসুন সেই গল্পটাই আজ খুঁজে বের করি। আসলে চুইংগাম কিন্তু কোনো আধুনিক আবিষ্কার না। গাছের রজন চিবানোর অভ্যাসটা হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে চলে আসছে। বলা যেতে পারে এটা মানুষের একটা আদিম এবং সার্বজনীন অভ্যাস। যেমন ধরুন, হাজার হাজার বছর আগে স্ক্যান্ডিনেভিয়ার শিকারীরা বার্চ গাছের আঠা চিবত, যেটা তারা জিনিসপত্র জোড়া লাগানোর কাজে ব্যবহার করত। আবার প্রাচীন গ্রিকরা দাঁত ভালো রাখার জন্য ম্যাস্টিক নামে এক ধরনের রজন চিবত। আর মধ্য আমেরিকায় মায়া সভ্যতার মানুষেরা তো স্যাপোডিলা গাছের রজন মানে চিকল চিবত, তাদের ক্ষুধা আর তৃষ্ণা মেটানোর জন্য। এই যে হাজার হাজার বছরের পুরনো অভ্যাস, এটাই 19 শতকের আমেরিকায় এসে একটা বিশাল শিল্পে পরিণত হল। আর এখানেই চুইংগামের আসল বিপ্লবটা ঘটল, যা একে আজকের এই আধুনিক রূপ দিয়েছে। আর এই বিপ্লবের কেন্দ্রে ছিলেন থমাস অ্যাডামস নামের একজন উদ্ভাবক। তার গল্পটা কিন্তু বেশ মজার, কারণ তার জীবনের সবচেয়ে বড় সাফল্যটা এসেছিল তার চরম ব্যর্থতা থেকে। অ্যাডামস আসলে মেক্সিকো থেকে চিকল আমদানি করেছিলেন রাবারের একটা সস্তা বিকল্প বানানোর জন্য। তিনি ওটা দিয়ে গাড়ির টায়ার, জুতো, এমনকি খেলনা বানানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। একদিন হতাশ হয়ে তিনি দেখেন একটা ছোট্ট মেয়ে দোকান থেকে প্যারাফিন মোমের তৈরি গাম কিনছে। আর ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া খেলে গেল। তিনি তার কাছে পড়ে থাকা বাড়তি চিকল দিয়ে চুইংগাম তৈরি করে ফেললেন। নাম দিলেন অ্যাডামস নিউ ইয়র্ক নাম্বার 1। আর বাজারে আসতেই সেটা রীতিমতো হিট। অ্যাডামস না হয় চুইংগাম বানালেন, কিন্তু এটাকে ঘরে ঘরে পৌঁছে দিলেন আরেকজন, উইলিয়াম রিগলি জুনিয়র। তিনি গাম আবিষ্কার করেননি, কিন্তু তিনি জানতেন কিভাবে একটা জিনিসকে জনপ্রিয় করতে হয়। এক কথায়, তিনি ছিলেন একজন মার্কেটিং জিনিয়াস। শুনলে অবাক হবেন, রিগলির আসল ব্যবসা কিন্তু চুইংগামের ছিলই না। তিনি সাবান আর বেকিং পাউডার বিক্রি করতেন, আর সেই সব পণ্যের সাথে বিনামূল্যে চুইংগাম উপহার দিতেন। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি বুঝলেন যে লোকে তার সাবানের চেয়ে ওই ফ্রি চুইংগামটাই বেশি পছন্দ করছে। আর এই একটা উপলব্ধি তার ব্যবসার মোড় ঘুরিয়ে দিল। রিগলির কৌশলগুলো ছিল সত্যি অসাধারণ। তিনি শুধু ক্রেতাদের নয়, বরং দোকানদারদের ওপর বেশি মনোযোগ দেন। সেই সময়ে সবার সামনে গাম চিবানোকে ভালো চোখে দেখা হতো না। তো তিনি বিজ্ঞাপন দিলেন যে গাম চিবানো নাকি স্বাস্থ্যের জন্য ভালো, মানসিক চাপ কমায়। তার এই ব্যাপক বিজ্ঞাপনের ফলে চুইংগাম আমেরিকার সংস্কৃতির একটা অংশ হয়ে উঠল। চুইংগামের গল্প এখানেই শেষ না। এরপর এলো আরেকটা বড় চমক, বাবল গাম। এটা গামকে শুধু চিবানোর জিনিস থেকে একটা খেলার উপকরণে পরিণত করে দিল। সাধারণ গামের সাথে এর মূল পার্থক্যটা ছিল বাবল গামের ফর্মুলাটা ছিল অনেক বেশি প্রসারণশীল আর কম আঠালো। এর ফলে এটা দিয়ে বড় বাবল বা ফানুস ফোলানো যেত, যেটা ফেটে গেলেও মুখে সহজে লেগে থাকত না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই বাবলগাম কিন্তু কোনো বিজ্ঞানী আবিষ্কার করেননি। এটা 1928 সালে ওয়াল্টার ডাইমার নামে একজন অ্যাকাউন্ট্যান্ট তার অবসর সময়ে বিভিন্ন উপাদান নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই ভুলবশত আবিষ্কার করে ফেলেন। বাবলগামের এই যে ক্লাসিক গোলাপি রং, এর পেছনের গল্পটাও কিন্তু দারুণ মজার। ডাইমার যখন প্রথমবার এটা বানান, তখন কারখানায় শুধুমাত্র গোলাপি রঙের ফুড কালারই ছিল। আর সেই থেকেই বাবলগামের ট্রেডমার্ক রং হয়ে গেল গোলাপি। তো হাজার হাজার বছরের এই পথ পেরিয়ে চলুন এবার আজকের দিনে ফেরা যাক। এই লম্বা যাত্রা শেষে আজকের চুইংগাম কোথায় এসে দাঁড়িয়েছে, আর এর ভবিষ্যৎই বা কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাকৃতিক রজনের অভাব দেখা দেয়। তখন নির্মাতারা কৃত্রিম উপাদানের দিকে ঝোঁকেন। মানে এখনকার বেশিরভাগ চুইংগাম কিন্তু প্রাকৃতিক চিকল দিয়ে তৈরি নয়, বরং পেট্রোলিয়াম থেকে তৈরি এক ধরনের সিনথেটিক পলিমার দিয়ে তৈরি, কারণ এটা সস্তা আর সহজলভ্য। সংখ্যাটা শুনলে চমকে যাবেন। এখন সারা বিশ্বে বছরে প্রায় 1.74 ট্রিলিয়ন পিস চুইংগাম তৈরি হয়। এই বিশাল উৎপাদন কিন্তু একটা বড় পরিবেশগত প্রশ্ন তৈরি করে, কারণ এই সিনথেটিক গাম প্রকৃতির সাথে মেশে না, আর আবর্জনা হিসেবে রাস্তায় বা পরিবেশে বছরের পর বছর জমে থাকে। ভাবুন তো একবার,
10,000 বছর আগে যেটা ছিল শুধুই একটা কাজের সরঞ্জাম, সেটাই আজ কোটি কোটি মানুষের মিষ্টি খাওয়ার অভ্যাস। এই যাত্রাটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? এই দীর্ঘ ইতিহাস আমাদের ভাবতে বাধ্য করে, এখন থেকে 100 বছর পর আমরা কি চিবব? হয়তো কোনো স্বাস্থ্যকর বায়োডিগ্রেডেবল গাম, নাকি সম্পূর্ণ নতুন কিছু? এর উত্তর তো সময়ই বলে দেবে।